তো কি বললাম আমরা, কিউ পরিমাণ একটা চার্জকে ভি বিভব পার্থক্যে মানে ভোল্টেজ দেওয়া আছে তোমার ছিল কত ভি। তো একটা কিউ পরিমাণ চার্জকে পুরো বর্তনী ঘুরে ফিরে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় সেই কাজের পরিমাণ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ভি কিউ। আর এই চ্যাপ্টারে এইচ দ্বারা হচ্ছে হিট বোঝানো হয় আর কিউ দ্বারা বোঝানো হয় চার্জ। কিউ দ্বারা সবসময় কি বোঝানো হবে, চার্জ বোঝানো হবে, কিউ দ্বারা কিন্তু তোমার হচ্ছিল হিট বোঝানো হবে না। তারপর আবার আমরা জানি ওহমের সূত্র থেকে জানি ভি ইজ ইকুয়ালস টু কত আই আর, তাহলে এখান থেকে ভি এর বদলে বসানো হলো কত আই ইজ ইকুয়ালস টু এত। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের একটা কিছু টার্ম চলে আসলো। আবার আমরা একটা জিনিস পড়ে আসছিলাম ওই তারণ বেগের ইকুয়েশনে, সেখান থেকে লেখা যায় আই ইজ ইকুয়ালস টু কিউ বাই হলো কত টি, আর সেখান থেকে কিউ ইজ ইকুয়ালস টু লেখা যায় হলো কত তোমার আই টি। তাহলে এখান থেকে যদি বসাই তাহলে আই আর আর কিউ এর বদলে আসছিল কত আই টি, তাহলে এখান থেকে লেখা যাবে হচ্ছিল কত আই স্কয়ার আর টি। এটা হলো ডাব্লিউ বের করার ইকুয়েশন। তো ইকুয়েশন আসলে এটাই হবে কি না তা বলা যাচ্ছে না, একটু সার্কিটে দেখতে হবে, কোশ্চেনে দেখতে হবে অঙ্ক করার সময় যে আমাদের কি ইকুয়েশন দেওয়া আছে, কি বের করতে হবে। হয়তো বা এখান থেকে তো আবার আই ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, এখান থেকে আই ইজ ইকুয়ালস টু কত ভি ভাগ হলো কত আর। তো আই এর মানটা যদি এখানে বসাও তাহলে আমার আসলে কত ভি স্কয়ার ভাগ হলো কত আর স্কয়ার আর টি, একটা আর কাটাকাটি যায়, ভি স্কয়ার ভাগ হলো কত আর টি। এটা হলো ডাব্লুর মান, এটা হলো কত ডাব্লু। ঠিক আছে। আসলে আমার একটা ইকুয়েশন মনে রাখলেই হবে, আই স্কয়ার আর টি এটা মনে রাখো তাহলেই হবে। এখন কোশ্চেনে ভোল্টেজ দেওয়া থাকবে না রোধ দেওয়া থাকবে না কারেন্ট দেওয়া থাকবে না কিসের ইকুয়েশন দেওয়া থাকবে সেটা আমরা জানি না কেউই। তো যেটা দেওয়া থাকবে সেই আকারে তোমার ছোট কত অঙ্কটা সূত্রটা ওইটাই অ্যাপ্লাই করতে হবে। তো এটা মনে রাখো, যেটা লাগবে তখন ভি স্কয়ার এটা বসাই দিবা, দিয়ে আমার যেটা লাগবে সেটা চলে আসবে। আচ্ছা, আচ্ছা, তাহলে তুমি যদি এখান থেকে ডাব্লুর মানটা পাও তাহলে ডাব্লুর সাথে সম্পর্ক কি, ডাব্লু মানে হচ্ছে এখানে কাজ। ঠিক আছে, ডাব্লু মানে কি তোমার ছিল কত কাজ। ঠিক আছে, তাহলে ডাব্লু যদি তোমার কাজ হয়, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি কি ডাব্লু ইকুয়াল টু কত জে এইচ না। ঠিক আছে, তাহলে ডাব্লুর মান তো তুমি এটা পাচ্ছ। তো জের মানটা আমরা এই চ্যাপ্টারের জন্য যেটাকে উজ্জ্বল করে নিব, এই যে আগের মতোই এই চ্যাপ্টার, এটা তো তোমার সবসময় কোন এককে হবে, জুল একক, আর হিট সবসময় কত ক্যালোরি একক। এই আগের চ্যাপ্টার যেভাবে বলছি সেরকমই আর কি কনসেপ্ট এখানে আসবে। তো হিটের ইকুয়েশন হলো কত এম এস ডেল থিটা, আর ডাব্লুর ইকুয়েশন তো তোমার হচ্ছে এই যে এটা আসবে, ডাব্লুর বদলে বসাবো কত আই স্কয়ার আর টি। ঠিক আছে, যেটা এখন ওখান থেকে পাওয়া যায় আর কি সেই হিসাব করে। আচ্ছা, তো আমাদের এই চ্যাপ্টারে যতদূর মনে হয় আমার যে অঙ্কগুলো দেওয়া আছে সব কটাতে তোমার হচ্ছে যে থাকবে না, মানে এই পাশেও জুল এই পাশেও জুল একক নিয়ে করতে হবে। ঠিক আছে, এই পাশেও জুল এই পাশেও কি জুল এককে করতে হবে। এখান থেকে একটা জিনিস দেখো, আমাদের একটু এইখানে ইকুয়েশনের দিকে যদি একটু তাকাও, তাহলে এখান থেকে লেখা যায় কিছু কথা লেখা যায়, ইকুয়েশন থেকে কিছু কথা লেখা যায়। এই ইকুয়েশন থেকে দেখো, এক নাম্বার ডাব্লু সমানুপাতিক হলো কত আই স্কয়ার লেখা যায় যদি এই দুটো কনস্ট্যান্ট থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে যদি কারেন্টের পরিমাণ বাড়ে কাজের পরিমাণটা বাড়বে, কাজের পরিমাণটা বাড়া মানে হলো তোমার কত হিট বাড়বে। ঠিক আছে, তাহলে আমি আরেকটু ভালো করে লিখি, এই ইকুয়েশনের বদলে যদি আমরা ডাব্লিউ ইকুয়াল টু জে ধরে নেই, ডাব্লিউ ইকুয়াল টু যদি এইচ ধরে নেই, তাহলে এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি আই স্কয়ার আর টি। মানে এখানে জে এর মান তখন 1 এসআই এককে, এটাও জুল এটাও জুল, এখানে একক হলো কত এটাও জুল এটাও কি দুটো জুল এককে নিব যখন, তখন এইচ ইকুয়াল টু আর টি। তাহলে এখান থেকে আমাদের লেখা যায় এই সমানুপাতিক আই স্কয়ার। তার মানে যত পরিমাণ হিট দিব তত পরিমাণ কারেন্ট উৎপন্ন হবে, যত পরিমাণ আমি কারেন্ট দিব তত পরিমাণ আমি হিট পাবো, যত বাড়বে কারেন্টের পরিমাণ তত হিট বাড়বে। এই সমানুপাতিক কত হলো আর, এই সমানুপাতিক কত হলো তোমার আর, যত রোধ বেশি তত ভোল্টেজ বেশি হিট বেশি, আর যত সময় ধরে প্রবাহিত হবে তত তোমার হচ্ছে হলো কি হবে রোধ বেশি হবে। ঠিক আছে,
তো এই সূত্রগুলো আমাদের এখান থেকে চলে আসা যায় আর কি, কথাগুলো এখান থেকে বর্ণনা করা যায় যে এই সমানুপাতিক, যত কারেন্ট দিবা তত হিট পাবা, যত রোদ বেশি হবে তত হিট পাবা, যত টেম্পারেচার যত সময় ধরে ক্রিয়াশীল হবে এই বর্তনীর ভিতর দিয়ে, যত সময় ধরে হচ্ছিল কারেন্ট পাস হবে তত পরিমাণ হিট পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে বের করছিল তোমার আসলে বিজ্ঞানী জুল, তো জুলই দেখছিল আর কি এই কনসেপ্ট গুলা। আচ্ছা, এখান থেকে আরেকটা ইকুয়েশন আনা যায়, P is equals to VI, P is equals to কত, VI, P equal to লেখা যায় হলো কত তোমার VI, ঠিক আছে। আবার P is equals to লেখা যায় W বাই হলো কত T, তা W এর ইকুয়েশন কত আসে এখান থেকে, এই যে I স্কয়ার RT, I স্কয়ার RT ডিভাইডেড বাই হলো কত T, এই T টি কাটা, তাহলে এখান থেকে থাকে কত I স্কয়ার R থাকে না, ঠিক আছে। আসলে কি আমার ইকুয়েশন গুলো আসলে তোমরা যেটা ওইভাবে এইগুলা মনে রাখাটা ভালো, মাথার ইকুয়েশন গুলো মনে রাখাটাই ভালো। যদি এখন মনে করো যে ভি না দেওয়া থাকে তাহলে ভি ইকুয়ালস টু আই আর লেখা যায়, ওটা বসালে কিন্তু এই ইকুয়েশন চলে আসে। আবার মনে করো যে কোশ্চেনে আই দেওয়া নাই, ভি দেওয়া আছে এবং রোধ দেওয়া আছে, তখন তোমার তো আই এর বদলে লিখবা কত ভি বাই হলো আর, ঠিক আছে, ভি বাই হলো কত আর। তো আসলে কোনটা দেওয়া থাকবে সেটা কোশ্চেন দেখে বুঝতে হবে, কোশ্চেন দেখে বুঝতে হবে যে কোন আকারে অঙ্কটা করতে হবে তোমাকে। আচ্ছা, আচ্ছা আসো দেখি একটা অঙ্ক করি আগে। দেখো একটু কোশ্চেনটা লিখে নাও, ভিন্ন ভিন্ন তাপ উপাদান, ভিন্ন ভিন্ন উপাদান তথা মানে হচ্ছে কত ভিন্ন আপেক্ষিক রোধ। যদি বলে দেওয়া থাকে ভিন্ন ভিন্ন উপাদান, তার মানে হচ্ছিল তোমার হলো কত, তার মানে ভিন্ন ভিন্ন আপেক্ষিক রোধই বলে দেওয়া আছে, কারণ আপেক্ষিক রোধ ডিপেন্ড করে হচ্ছে তোমার কত তাদের উপাদানের উপর। ঠিক আছে, উপাদান যদি ভিন্ন হয় তাহলে আপেক্ষিক রোধও কি হবে, ভিন্ন হবে। ভিন্ন ভিন্ন আপেক্ষিক রোধের কিন্তু একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, তার মানে দৈর্ঘ্য এবং হলো কত ক্ষেত্রফল কি দেওয়া আছে, দুটারই সেম, দুটো তারেরই কি দেওয়া আছে, সেম আছে। ক্ষেত্রফল বিশিষ্ট দুটি পরিবাহী তার একটি কোষের দুই প্রান্তে সমান্তরালে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে মনে করো যে এটা একটা ব্যাটারি, ব্যাটারির দুই প্রান্তে উপর দিয়ে একটা তার আর নিচ দিয়ে একটা কি আছে, তার আছে। ঠিক আছে, সমান্তরালে বলছে, তাহলে তো তোমার সমান্তরালে হলে এইরকমই আসে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে কি বলছে, দুইটা তার এরো দৈর্ঘ্য সেম, এরো দৈর্ঘ্য কত সেম, দুটার দৈর্ঘ্য কি আছে সেম, তারপর এরো রোধ সেম, এরো রোধ সেম, কিন্তু দুইটার উপাদান কি আছে ভিন্ন ভিন্ন, তার মানে রোধ দুটার কি ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তো আমাকে প্রমাণ করতে বলছে যে সমান্তরালে সংযোগ আছে, বলছে যে কোন তারে বেশি তাপ উৎপন্ন হবে, কোশ্চেনটা হলো কোন তারে বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে আমরা এইভাবে লিখতেই পারি L1 is equals to L2, A1 equal to A2। ঠিক আছে, তারপর আমাকে বের করতে হবে H1 বড় না হচ্ছে কত H2 মানে মান বের করলে তো বোঝা যাবে কে বড় কে ছোট। আর বলে দেওয়া আছে রো ওয়ান, হ্যাঁ বলতেছি, আচ্ছা, ভিন্ন উপাদান বিশিষ্ট, ভিন্ন উপাদান বিশিষ্ট, তার মানে তাদের আপেক্ষিক রোধ দুটো কি হবে, ভিন্ন ভিন্ন। ঠিক আছে, আপেক্ষিক রোধ ভিন্ন ভিন্ন, ভিন্ন রোধ বিশিষ্ট, ভিন্ন আপেক্ষিক রোধ বিশিষ্ট দুটা তারের দৈর্ঘ্য সমান, ক্ষেত্রফল সমান। ভিন্ন আপেক্ষিক রোধ বিশিষ্ট দুটি তারের দৈর্ঘ্য সমান, ক্ষেত্রফল সমান, এবং তাদেরকে সমান্তরালে সংযোগ দেওয়া হয়েছে, সমান্তরালে সংযোগ দেওয়া হয়েছে। বলছে যে কোনটাতে হিট বেশি উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা আসো দেখি। আচ্ছা দেখো, এই ইকুয়েশনের ভিতর তো আমরা এটা নিতে পারবো না, এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি, সার্কিটের ভিতরে কত কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু কোশ্চেনে বলা নাই, তাহলে এটা বাদ দাও। আই এর বদলে কি লেখা যায়, আই ইজ ইকুয়াল টু কত ভি ভাগ হলো কত আর লেখা যায়, তো ওটা বসালে আমাদের এখান থেকে ভি স্কয়ার ডিভাইডেড বাই আর টি আসে।
আবার আর এর বদলে লেখা যায় কত হলো রো এল ভাগ হলো কত এ লেখা যায়, ঠিক আছে। তাহলে লেখো ভি স্কোয়ার টি ডিভাইডেড বাই হলো কত রো এল ডিভাইডেড বাই হলো কত এ। তাহলে যদি এটাকে উল্টে দেই আমরা, তাহলে লেখা যাবে হলো কত ভি স্কোয়ার টি এ ডিভাইডেড বাই হলো কত রো এল। এখান থেকে তোমরা দেখো ভোল্টেজটা কিন্তু দুটো তারেরই সেম, যেহেতু তোমার একটা ব্যাটারি দিয়ে দুটোতে গেছে তার মানে দুটোর ভোল্টেজ সেম, সময় ক্রিয়াকালও সেম, ঠিক আছে। ক্ষেত্রফল তো বলে দিছে দুটো ইকুয়াল, আর এলও তো তোমার বলে দেওয়া আছে দুটো ইকুয়াল। তাহলে আমরা দেখো তো এইভাবে লিখতে পারি, সবই তো তোমার কনস্ট্যান্ট থাকতেছে, খালি রো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে হলো অ্যান্সারটা হলো কি, যার আপেক্ষিক রোধ বেশি তার হিট উৎপন্ন হবে কত কম, যার আপেক্ষিক রোধ বেশি তার হিট উৎপন্ন হবে কত কম, এটা হচ্ছে অ্যান্সার। কারণ এখানে কোনোটার মান দেওয়া নাই, যে কোনোটারই মান দেওয়া নাই, তুমি স্পেসিফিক অ্যান্সার বের করতে পারবে না, তোমাকে এইভাবে বের করে বলে দিতে হবে। আচ্ছা, এই টাইপের আসো দেখি আর একটা দুটো অঙ্ক করি। অঙ্ক তো শেষ। আচ্ছা, তোমাদের কাছে যদি বই থাকে তাহলে আমাদের বইয়ে কয়েকটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। ইসাকের বইয়ে তোমার ছিল উদাহরণের দুই একটা অঙ্ক দেওয়া আছে, দুই একটা অঙ্কগুলো করলেও হবে। আসো দেখি কি বলছে, হ্যাঁ? তো প্রথম অঙ্কটা এরকম ছিল, 100 ওহম রোধের ভিতর একটি নিমজ্জক উত্তাপক 2.5 কেজি পানিতে ডুবানো হলো, ঠিক আছে। 100 ওহম রোধের একটি নিমজ্জক উত্তাপক বলতে আসলে বোঝাই হলো ওয়াটার হিটার। তাহলে আর এর মান দেওয়া আছে 100 ওহম বিশিষ্ট একটা ওয়াটার হিটার, একটা ওয়াটার হিটারকে 2.5 কেজি, তাহলে এম এর মান দেওয়া আছে হলো তোমার কত 2.5 কেজি, 2.5 কেজি ভরের একটা পানির ভিতর হলো কত ডুবানো হলো, ডুবানোর ভর সার্কিটে কারেন্ট ফ্লো করা হলো তোমার ছিল কত 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। 5 অ্যাম্পিয়ার ফ্লো করানো হলো, কত সময় পর তাপমাত্রা, কত সময় পর মানে টি ইকুয়ালস টু হট বের করতে হবে, আর আমাকে বলছে যে তাপমাত্রা বৃদ্ধি পাবে হলো কত 24 ডিগ্রি সেলসিয়াস, মানে হলো কত 24 কেলভিন না। ব্যবধান ডিগ্রি সেলসিয়াসও যা হয় কেলভিনও তা হয়, আমরা জানি মাথা ইয়ে করে আসলে ইয়ে করো না, +273 করো না, ডিফারেন্স, ডিফারেন্সে তোমার হচ্ছে হলো কেলভিন স্কেলও 100 আর সেলসিয়াস স্কেলও ভাগ সংখ্যা কিন্তু 100, ঠিক আছে। তো ডিফারেন্স কিন্তু বলছে, এখানে টেম্পারেচার বলেনি, ঠিক আছে, 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলেনি, ঠিক আছে। তাহলে আবার কোশ্চেনটা বলি, 100 ওহম রোধ বিশিষ্ট একটা ওয়াটার হিটারকে, বা এটা নিমজ্জক, কে নিমজ্জক বলা হয়, বাংলায় বলা হয় নিমজ্জক, কে 2.5 কেজি ভর বিশিষ্ট পানিতে চুবানো হলো, ডুবানো হলো, ঠিক আছে। ডুবানো হওয়ার পর তাতে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করা হয়েছে, এর কারণে তাপমাত্রা তোমার ছিল কত 24 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স এসে তাপমাত্রার পার্থক্য, তোমাকে বের করতে হবে হলো কত টি এর মান হলো কত ওয়াট। তাহলে আমরা জানি W = H, আমি এই ইকুয়েশন ধরে করব, যে ধরবো না, যে বেশিরভাগই ধরার না ধরার চেষ্টা করবো, কারণ যে ধরলে ভেজাল। তাহলে এখানে কাজ, কাজ তো আমি ইকুয়েশন দেখে আসলাম না, কত VIT না I² I² ইজ ইকুয়ালস টু এইচ এর বদলে লেখা থাকে কত MS ডেল থিটা। তাহলে এই ইকুয়েশন কনভার্ট করলে তোমার ছিল অঙ্কটা চলা যায়। তাহলে এখান থেকে দেখো তোমার সব মান দেওয়া আছে, সব মান দেওয়া আছে। এম এর মান মনে হয় দেওয়া আছে কত 2.5 ইন্টু, এস এর মান তো আমরা মুখস্থ জানি 4200 ইন্টু ডেল থিটার মান হলো 24, আই এর মান হলো কত 5² ইন্টু আর এর মান হলো কত 100, ঠিক আছে।
এই সেম অঙ্ক আমি একটু ডাটাটা খালি চেঞ্জ করে দিব, একটু ডাটা চেঞ্জ করে দিব, আর কিছুই না। এটাই দেখি বুয়েটে আসছিল তোমার হলো 17-18-তে, একটু ডাটা চেঞ্জ হয়েছে, আর কিছুই হয়নি। তো সেটা হলো এইটা, আর এটার বদলে আমার পি দেওয়া আছে, পি দেওয়া আছে হলো 2.5 কিলোওয়াট। ঠিক আছে, তাহলে এখান থেকে পি এর মান লেখা যায় হলো কত, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার হলো কত, 3 ওয়াট। এটা দেওয়া নাই, বুয়েটে একটা কোশ্চেন আসে সেটা কত, এটা দেওয়া নাই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কি হবে, লাল কালিতে লিখে দিচ্ছি, এটা হলো অন্য কোশ্চেন। ঠিক আছে, পুরোপুরি সেম কথা, যা যা আছে ধরে নাও সবই সেম। ঠিক আছে, খালি চেঞ্জ হচ্ছিল কোন জায়গায়, আমার এখানে খালি পিটা দেওয়া আসছে। ঠিক আছে, আর এবং আই দেওয়া নাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, এইচ, ডাব্লিউ ইকুয়াল টু লেখা যায় কত, পিটি ইকুয়াল টু এইচ। ঠিক আছে, ডাব্লিউ পি ইজ ইকুয়াল টু কত, ডাব্লিউ বাই টি না, কাজ করার সামর্থ্যকে তোমার ছিল কত, ক্ষমতা বলে। তাহলে এখান থেকে তোমার ছিল পি এর মান ওই যে দেওয়া আছে, এবার বসে দাও, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু টি ইজ ইকুয়াল টু এম এর মান হলো কত, এম এস ডেল থিটা। তো এখান থেকে দেখো টি এর মানটা বের হয়ে আসবে। তো যাই হোক, বুয়েটে আসছিল হচ্ছিল কত, সময়টাও দেওয়া আছে, বুয়েটে সময়টাও দেওয়া আসছিল, ডেল থিটাটা বের করতে বলছে। যেটা খুশি দেওয়া থাকুক, একই কথা ঘুরে ফিরে। আচ্ছা, এখন থেকে এখান থেকে একটু কিছু একটু আমাকে একটু জানাও, যে তোমরা হয়তো বাসা বাড়িতে দেখবা যে একটু যদি খেয়াল করে দেখো, আমাদের সুইচ বোর্ডের দিকে যদি খেয়াল করো, মাঝে মধ্যে তার পুড়ে যায়, মানে প্লাস্টিকের আবরণটা কি হয়ে যায়, পুড়ে যায়, পুড়ে যায়। এর কারণটা কি? তারপর দেখবা যে হঠাৎ করে দেখবা যে তার পুড়িয়ে গন্ধ বেরিয়েছে। ঠিক আছে, অনেক সময় সার্কিট পুড়ে যায়, এর কারণটা কি? তারপর অনেকে বলে যে হচ্ছে ধরো ওয়াটার হিটার চালাবা বা ফ্রিজ চালাবা, এর জন্য বলে যে মোটা তার দাও, মোটা তার দাও, চিকন তার দিলে কি হবে না, চলবে না। ঠিক আছে, এর কারণটা কি? এর কারণের ব্যাখ্যা কিন্তু সব হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, এর কারণটা হলো, যদি আমরা চিকন তার নেই, এরকম একটা যদি চিকন তার নেই, আর একটা যদি এভাবে মোটা তার নেই, তার কি হয়, আমরা রোদের সূত্র অনুযায়ী কি বলছিলাম, তার যদি চিকন হয় তাহলে কি হবে, রোদ তার বেশি হবে। ঠিক আছে, আর তার যদি মোটা হয় তার রোদ কি হয়, কম হয়। ঠিক আছে, এখন ধরো ফ্রিজ চালানোর জন্য তুমি চিকন তার ইউজ করছো, তাহলে কি ফ্রিজ চলবে? ফ্রিজ চলবে? ফ্রিজ কি চলবে? তো ফ্রিজ হচ্ছিল তোমার তো লোড বেশি নাই, ফ্রিজের কত লোড বেশি, এলো এডি লোড বেশি, তো ওই হচ্ছিল বেশি পরিমাণ আই টানবে, আই টানবে বেশি, ভোল্টেজ টানবে হয়তো বা বেশি। ঠিক আছে, যার কারণে তোমার হচ্ছিল দেখো ইকুয়েশনের সাথে হচ্ছিল যত কারেন্ট বাড়বে তত আমাদের কি ছিল, এই সমানুপাতিক আই স্কয়ার বলছিলাম না, যত কারেন্ট টানবে তত বেশি হিট উৎপন্ন হবে। যদি হিট এর ভিতর দিয়ে তারের ভিতর দিয়ে বেশি পরিমাণ উৎপন্ন হয়, তাহলে এক সময়টা কি হলো, উপরে যে প্লাস্টিক আবরণ, সেই প্লাস্টিক আবরণটা গলে যাবে। ঠিক আছে, অনেক সময় দেখবে যে ওই হিটের পরিমাণটা এতটাই বেশি হয়ে যায় যে এটার মধ্যে কাটে যায়, ছিঁড়ে যায়। ঠিক আছে, তার মানে হচ্ছে ওর ভিতরে গুণাগুলো, যে গুণাগুলো থাকে না, যে লাল সোনালী কালারের কপারের তার, ওটা হচ্ছে হিট পাইতে 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 এক সময় ওইটাও কি হয়ে যায়, ওই তারটাও কি হয়েছে, গলে যায়। এই জন্য হচ্ছিল তখন যখন লোড বেশি হয়, দেখবা যে ফ্রিজের লাইন, ওভেনের লাইন, আয়রনের লাইন, এগুলো ছিল তোমার ছিল ইয়াগুলা, তারগুলা তোমার ছিল মোটা দেওয়া থাকে, মোটা দেওয়া থাকলে তোমার ছিল রোদ কম হবে, রোদ যদি কম হয় তাহলে হিট উৎপন্ন হবে কম, হিট উৎপন্ন হবে কম। ঠিক আছে, হিট যদি উৎপন্ন হয় কম, তাহলে তোমার হচ্ছে তোমার ওই তারটা নষ্ট হবে না। ঠিক আছে, এর মানে এই না যে তোমার হচ্ছে বলে যে এই চিকন তার দেওয়া যাবে না, এমন কোনো কথা না। ঠিক আছে, চিকন তারও দেওয়া যাবে, কিন্তু সমস্যা হলো চিকন তারটা তোমার গলে যাবে। তার কারণটা কি, এই অতিরিক্ত পরিমাণ হিট উৎপন্ন হবে, যেটা হচ্ছে তোমার এই চিকন তারটা সহ্য করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, আমাদের বাসা বাড়িতে তোমাদের আছে কিনা এটা তো বর্তমান নতুন, যাদের বাসা পুরাতন, যাদের বাসা কি পুরাতন, ওই মনে করো যে আহ যারা হয়তো আগামী গত 10 বছরের মধ্যে যারা বাসা বাড়ি করেনি বা বাসার কোনো ওয়ারিং এর কাজ করেনি, তাদের বাসায় একটা ডিভাইস দেখতে পারবা, সেটাকে বলা হয় ফিউজ। নাম কি? ফিউজ। ফিউজ। ঠিক আছে, ফিউজ হলো, এটা হলো তোমার হলো সুইচ বোর্ডের এখানে একটা থাকে, এখানে একটা থাকে, তারপর একটা চিকন একটা তার দিয়ে, চিকন একটা তার দিয়ে কি করা থাকে, এরকম করে একটা দেওয়া থাকে। ঠিক আছে, এরকম একটা দেওয়া থাকে, এটা হলো ফিউজ। ওই প্রতিটা রুমে রুমে একটা করে ফিউজ দেওয়া হয়। ঠিক আছে, তো এখন আর মডার্ন টেকনোলজিতে আর প্রতিটা রুমে দেওয়া থাকে না, ওই একবারে মেইন সুইচেই সবখানে সেট আপ করে দেওয়া থাকে, প্রতিটা রুমের জন্য আলাদা আলাদা লাইন,
ওই মেইন সুইচ বোর্ডে থাকে আর কি। তো এটা আগে ছিল আমাদের প্রতিটা বাসা বাড়িতেই থাকে, প্রতিটা রুমে রুমে এরকম একটা করে ফিউজ থাকে। তো ফিউজের কাজ কি ছিল, তুমি মনে করো হঠাৎ করে রুমের ভিতর আয়রন নিয়ে এসছো, একটা ওভেনও নিয়ে এসছো রুমের ভিতর, তোমার রুমের ভিতর, বা একটা ফ্রিজ ঢুকাইছো বা এসি ঢুকাইছো। এখন তুমি এসিও চালাইছো, ফ্যানও চালাইছো, সাথে তোমার হচ্ছিল আয়রনও চালাইছো, তাহলে তোমার হচ্ছিল রুমের ভিতর কিন্তু লোডের পরিমাণটা বৃদ্ধি পাইছে। ঠিক আছে, বৃদ্ধি পাইলে হয়তোবা এই যে লাইট বা ফ্যান এরা তো কম পাওয়ারে, এই জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, অতিরিক্ত পরিমাণ ভোল্টেজ আসলে কি হবে, তোমার এই যে ছোট ছোট ডিভাইস যেগুলো আছে, হয়তোবা তোমার লাইট, ফ্যান, তারপর হচ্ছিল তোমার মোবাইল হয়তো চার্জ দিছো, এইগুলো হয়তো বা তোমার কি হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো যখন অতিরিক্ত পরিমাণ হিট কারেন্ট আসা শুরু করবে, ভোল্টেজ আসা শুরু করবে, এই যে চিকন যে তার, এর রোধ কি বেশি, তখন এর ভিতর দিয়ে আগে কারেন্ট পাস করে তারপর রুমের ভিতর ঢুকবে, তারপর কত রুমে ঢুকবে। ঠিক আছে, তো অতিরিক্ত পরিমাণ যখন আসবে তখন এর হিটটা কি হয়ে যাবে, বৃদ্ধি পাওয়া যাবে। যদি বৃদ্ধি পাওয়া যায়, তার গলে যায়, ডিসকানেক্ট হয়ে যাবে, পুরো রুমের কারেন্ট কি হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, পুরো রুমের কারেন্ট কি হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হলে তোমার ছিল কত, রুমের কারেন্ট বন্ধ হয়ে গেল, তাহলে তোমার ছিল এই যে লাইট, ফ্যান আর মোবাইল গুলো কি হয়ে যাবে, ডিভাইস গুলো তোমার ছিল রক্ষা পাবে। ঠিক আছে, ঠিক থাকবে। এটা হলো তোমার ছিল ফিউজের কাজ। ফিউজের কাজ হলো তোমার ছিল কত, অতিরিক্ত পরিমাণ যখন কারেন্ট বা ভোল্টেজ আসবে, আসলে তোমার ছিল কি হয়ে যাবে, ওই ফিউজের হিটের পরিমাণ বেড়ে যাবে, তাপ বেড়ে যাবে, তাপ বেড়ে যাওয়ার কারণে তোমার হচ্ছিল এটা কি হয়ে যাবে, গলে যাবে। দেখবা ফিউজ কিন্তু তোমার ছিল মোটা তার দেওয়া হয় না, একটা চিকন একটা গুণা দেওয়া হয়, ওটাকে বলা হয়, আমরা কত গুণা বলি না, যেটা আমরা আমাদের ভাষায় যেটা বলি গুণা বলে, যে তারের ভিতরে যে সোনালী কালারের যে তারটা থাকে ওটা। তো ওটা দিলে সেটা হিট উৎপন্ন হওয়ার কারণে কি হয়ে যাবে, একসময় গলে যাবে। আচ্ছা, যাই হোক, এখন হলো আমরা আসা ছিল কত বিল হিসাব করব, কারেন্টের বিল হিসাব করব, যে আমাদের বাসা বাড়িতে যে বিলটা আসছে আসলে কিরকম বিল, সেটা সঙ্গতিপূর্ণ কিনা, সেই হিসাবটা আমরা এখন আসা করি। আচ্ছা, তা আমরা অলরেডি দেখে ফেলাম ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত, পিটি। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত, পিটি, আমরা এটা তো জানলামই, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত, পিটি। তো এটাকে যদি 1000, ঠিক আছে, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত, পিটি আসলো। তো এটাকে যদি তুমি এখন যদি ইয়েতে করো, 1000 দ্বারা যদি ভাগ করো, তাহলে সেক্ষেত্রে তোমার আসলে এটার একক কি হবে, একক তোমার আসলে যদি 1000 দ্বারা যদি ভাগ করো, তাহলে একক হয়ে আসে তোমার আসলে কত, কিলো ওয়াট। আর টি যদি তোমার ছিল কত, ঘন্টার হিসাব করা হয়, তাহলে সেটা আসে তোমার কত, আওয়ার। ঠিক আছে, 1000 দ্বারা ভাগ করলে তোমার আসলে এটার একক কত, তোমার পি এর একক কত, ওয়াট না। তো সেটাকে 1000 দ্বারা ভাগ করি, তাহলে কত আসবে, কিলো ওয়াট আসবে। আর সেটা হলো তোমার আসলে কত, যদি সময়টা যদি 1 ঘন্টা ধরে নেই, তাহলে আসলে কত, কিলো ওয়াট আওয়ার। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু, যদি 1000 দ্বারা ভাগ করি এবং টি কে যদি ঘন্টার হিসাবে নিয়ে নিই, তাহলে কত আসে, কিলো ওয়াট আওয়ার। আচ্ছা, এখন আসো, কোনো 1000 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বা 1000 ওয়াট, 1000 ওয়াট আওয়ার, বা হচ্ছিল তোমার ছিল কত, 1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, যে কোনো একটা হয়, 1000 ওয়াট আওয়ার বা হচ্ছে তোমার কত, 1 কিলোওয়াট আওয়ার। এরকম ক্ষমতা সম্পন্ন একটা ডিভাইস বা 1000 ওয়াট সম্পন্ন একটা ডিভাইস যদি 1 ঘন্টা ধরে চলে, 1 ঘন্টা ধরে চলে, তাহলে সেটাকে বলা হয় তোমার হচ্ছে কত, 1 ইউনিট। সেটাকেই বলা হয় তোমার আসলে কত, 1 ইউনিট। ঠিক আছে, কোন একটা ডিভাইস, 1000 ওয়াট ডিভাইস সম্পন্ন কোন একটা ডিভাইস 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বা হচ্ছে তোমার আসলে 1000, ঠিক আছে, ওয়াট সম্পন্ন কোন একটা ডিভাইস যদি 1 ঘন্টা ধরে চলে, সেটাকে বলা হয় তোমার আসলে 1 কিলোওয়াট আওয়ার, বা হচ্ছিল তোমার 1 কিলোওয়াট আওয়ারও বলা হয়, বা হচ্ছিল বলা হয় 1 ইউনিট। আর একটা নাম হলো কি, 1 কিলোওয়াট আওয়ার, বা হচ্ছিল তোমার হলো কত, 1 ইউনিট। ঠিক আছে, বিওটি, নাম হলো কত, বিওটি। এটা বলা হয়েছিল কত, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট এই এককটা প্রবর্তন করে। বিওটি, বিওএআরডি, বোর্ড অফ ট্রেড। ঠিক আছে, আচ্ছা, তাহলে বোর্ড অফ ট্রেড এটাই হলো তোমার কি বলা হয়, এটাকেই বলা হয় তোমার কত, 1 ইউনিট বলা হয়। ঠিক আছে, তো বাসা বাড়িতে তোমার আসলে কি হতে হবে, 1000 কিলোওয়াট, 1000 ওয়াট হতে হবে, তাই না। 1000 ওয়াট হওয়ার জন্য কি কি লাগবে, লাইট। আসো দেখি একটু হিসাব করি আমরা কারেন্টের বিল।
LIGHT লাইট হয়তো তোমার হচ্ছে এক একটা চলে হয়তো 30 ওয়াট ধরতে পারো। এখন এখন বাসা বাড়িতে যে লাইট গুলো চলে এনার্জি সেভিং 30ও চলে না, 10 15 এরকম চলে, ঠিক আছে। তাহলে লাইট হয় হলো 30 ওয়াট। ফ্যান মোটামুটি তোমার হচ্ছে 70 ওয়াট ধরতে পারো। ফ্যান মোটামুটি কত হয়, 70 ওয়াট। আচ্ছা, তারপর ফ্রিজ হলো 250 ওয়াট চলে। ফ্রিজ তোমার 250 ওয়াট ধরতে পারো। টিভি হচ্ছে 100 ওয়াট। লিস্টটা কই জানি ছিল, লিস্টটা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার ধরো ফ্রিজ হলো কত 250 ওয়াট। তারপর হচ্ছে আমাদের টিভি হলো কত 100 ওয়াট, ঠিক আছে। তো এই যে এইগুলো হয়তো বা তোমার বাসা বাড়িতে এখন যদি মনে করো যে 5টা চলে, বাসা বাড়িতে যদি তোমার ছিল 5টা লাইট চলে, এখান থেকে লাইট চলবে 5টা, আর দিনে চলে হলো তোমার চলো 8 ঘন্টা করে, 8 আওয়ার্স করে, ঠিক আছে। দিনে চলে কত, 8 ঘন্টা করে। ফ্যান চলে তোমার হচ্ছে 3টা, ফ্যানও ধরলাম হচ্ছে 8 ঘন্টা চলে। আর ফ্রিজ ধরলাম হচ্ছে তোমার হলো একটা। আর ফ্রিজ কয় ঘন্টা চলে, 24 ঘন্টায় তো চলে, তাই না। ফ্রিজ চলে হলো তোমার মনে করো যে 10 ঘন্টা। ফ্রিজ কিন্তু 24 ঘন্টা চলে না, ফ্রিজ কিন্তু 24 ঘন্টা চলে না। এই যে ফ্রিজের যে কম্প্রেসর, দেখবা যখন ফ্রিজ অন করার পর, যখন মানে ফ্রিজের দরজা খোলার পর যখন ফ্রিজটা বন্ধ করবে তখন একটা শব্দ হয়। ওই শব্দটা হলো কত, তোমার ছিল কম্প্রেসরের সাউন্ড। ওটা হলো কত, কম্প্রেসরের সাউন্ড। আচ্ছা, তো এই কম্প্রেসরের সাউন্ড যখন হবে তখন মনে করবে যে ফ্রিজ চলতেছে। আর কম্প্রেসরের সাউন্ড যখন বন্ধ তার মানে ফ্রিজ তখন বন্ধ আছে। তার মানে তখন আসলে ফ্রিজ কারেন্ট টানে না, 24 ঘন্টায় ফ্রিজ কারেন্ট টানে না। যখনই সে কম্প্রেসরটা চলে তখনই টানে। আর টিভি মনে করো যে রাতের বেলা সবাই মিলে দেখতেছো, এটা চলে হলো 3 ঘন্টা ধরে, ঠিক আছে। তাহলে এখন তোমার ছিল ক্ষমতা, টোটাল ক্ষমতা আগে বের করতে হবে, তারপর বিদ্যুৎ বিলের হিসাব করতে হবে যে আমার কত বাসা বাড়িতে কত কিলোওয়াট খরচ হয়, ঠিক আছে। তাহলে এখন লাইট হলো তোমার হচ্ছে, এখন লাইটের জন্য তুমি যদি এখন বের করতে চাও তাহলে W1 ইজিক্যালস টু আমাদের সূত্র কত বললাম, PT ডিভাইডেড বাই হলো কত 1000। তাহলে এখন পি এর মান হলো তোমার ছিল কত 30, ইন্টু হলো কয় ঘন্টা চলে, 8 ঘন্টা চলে, ডিভাইডেড বাই হলো কত 1000। কিন্তু আমার আছে, এটা তো বের হলো কত, তাহলে একটার জন্য, কিন্তু আছে কয়টা তোমার টোটাল 5টা। তাহলে ছিল তোমার লাইটের ক্ষমতাটা তোমার বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আবার দেখো আমাদের হচ্ছে লাইটের জন্য ক্ষমতা বের করার সূত্র হলো, আমি একটু আগে দেখালাম, ওই যে উপরেই লেখা আছে। তো এটা তো তোমার একটা লাইটের জন্য, এটা কি হবে, যেটা 30 ওয়াট 8 ঘন্টা চলে, 1000 দ্বারা ভাগ করে কিলোওয়াট আওয়ার হবে, ঠিক আছে। কিন্তু যেটা বের করবা সেটা হবে কত, একটার জন্য। তোমার আছে কয়টা লাইট চলে, কয়টা 5টা, তো 5 দ্বারা গুণ করবা, ঠিক আছে। অনুরূপভাবে তোমরা W1টা বের করো, W2টা বের করে দেখাও, W3টা বের করো, আর W4টা একটু বের করো। বের করে টোটাল কত হয় সেটা আমাকে একটু জানাও। W2টা বের করো, ফ্যানের জন্য বের করো, ফ্রিজের জন্য বের করো, টিভির জন্য বের করো, বের করে টোটাল কত হয় সেই ইয়েটা জানাও আমাকে। 5.68 কি কিলোওয়াট নাকি, 5.68, ঠিক আছে। এখানে লেখা জায়গা নেই, যাই হোক আমি উপরে একটু লিখি। আমাদের টোটাল আসছে, টোটাল ব্যয়িত শক্তি, এটাকে বলা হয় হচ্ছে কত, ব্যয়িত শক্তি। কতখানি শক্তি ব্যয় হয়েছে সেটার পরিমাণ, সেটা হলো কত, হলো টোটাল 5.68 কিলোওয়াট আওয়ার, বা এটার নামই হলো কত 5.68 এত ইউনিট, ঠিক আছে, এত ইউনিট। এখন তোমার হচ্ছিল, তার মানে প্রতিদিন
তোমার এগুলাই চলে, এই হিসাবে চলে, প্রতিদিন চলে। এটা কত প্রতিদিন চলে, একশো কম বেশি হয় না। তার মানে তোমার প্রতিদিন হলো প্রায় 6 ইউনিটের মতো তোমার খরচ হয়। তোমার প্রতিদিন কত টাকা খরচ হয়? 6 ইউনিটের মতো তোমার কাছে বিদ্যুৎ বিল তুমি খরচ করো। এটা আসলে বেশি হয়ে গেছে, আরো কম হবে। আচ্ছা, তো 1 ইউনিটের দাম যদি তোমার হলো 4.5 টাকা হয়, ইউনিটের যে দাম কত এখন তা তো জানি না। 1 ইউনিটের দাম, 1 ইউনিট হলো তোমার হচ্ছে ধরো 4.5 টাকায় ধরলাম আমি, ঠিক আছে। 1 ইউনিটের দাম হলো কত? 4.5 টাকা। অর্থাৎ এত ইউনিটের দাম, তার মানে হচ্ছে মোট বিল। আমরা কত বিল বলতে পারি এভাবে, ইন্টু হলো কত 4.5, ঠিক আছে। আচ্ছা, এটা হলো কত প্রতিদিনের হিসাব, প্রতিদিনে তোমার এত টাকা বিল আসে, ঠিক আছে। তো বিলটা বেশি হয়ে গেছে, কারণ এই ফ্যান লাইটে যদি এই অবস্থা হয়, তো বাসা বাড়িতে আরো চলে, তো ওভেন চলে, আয়রন চালায়, তারপর চলো মোবাইলে চার্জ টার্জ দেয়, তো সেই হিসেবে অনেক বেশি হয়ে যায়। আমরা তো একটা ধরা মান ধরে নিয়ে করছি, ওটা সমস্যা নাই। তোমরা দেখো কত আসে, মোট বিলের হিসাবটা করে ফেলো। আচ্ছা, তাহলে যদি এটা হয় পার ডের হিসাব, পার ডের যদি হিসাব হয়, এটা হলো, তারপর তোমাদের হয়তো বলে দিবে যে জুন মাস বা জুলাই মাস বা আগস্ট মাসের বিদ্যুৎ বিল হিসাব করো, আগস্ট মাসের কি বিদ্যুৎ বিলের হিসাব করো। আগস্ট মাসে যদি বিদ্যুৎ বিল বলে দেওয়া থাকে, তাহলে আগস্ট মাস কয় দিনে হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আগস্ট মাস তাহলে হচ্ছিল কত? 31 দিনে, ঠিক আছে। অতএব আগস্ট মাসের বিল ইকুয়াল টু, এখান থেকে এটা যা আসবে তাই, তার সাথে চলো আগস্ট মাস হলো 31 দিন, 31 দিন দ্বারা গুণ করলে তাহলে টোটাল মাসের বিল পাবা। টোটাল মাসের কি বিল পাবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে তোমার ছিল অঙ্কগুলো দেওয়া থাকবে, এরকম ফ্যান লাইটের হিসাবগুলো দেওয়া থাকবে, তুমি প্রতিটারই ইন্ডিভিজুয়ালি বের করে, তারপর টোটাল ব্যয়িত শক্তির পরিমাণটা বের করে, তার সাথে ইউনিট যত যত টাকা বলবে, হয়তো বা কোশ্চেনে 3 টাকা বলে দেওয়া থাকে, সরকারি বই তো একটু কমই দেখাবে। আচ্ছা, 3 টাকা করে, তো আমার মনে হয় যতদিন 4.5 টাকা কি এরকম 5 টাকার মতো বিদ্যুৎ বিল এখন। আচ্ছা, আগস্ট মাসের বিদ্যুৎ বিল তুমি কত হিসাব করে পাইছো, ঠিক আছে। হিসাব করে তুমি মনে করো যে 600 পাইছো, আমি জানি না কত আসবে, হয়তো বা 600 আমি ধরে নিলাম। এত টাকা বিদ্যুৎ বিল তোমাকে পে করতে হবে। আচ্ছা, 792 আসছে, 792.36 আসছে। আচ্ছা, এত টাকা। তো এই বাংলাদেশে তো তোমার হচ্ছে যাই করো না কেন, সবকিছুতে ভ্যাট দিতে হয়। এবার বললো যে 5% ভ্যাট দিবা, 5% কত ভ্যাট দিবা। মানে বাংলাদেশই মনে হয় একমাত্র দেশ কিনা জানি না, যে ইনকাম করার পর যে বেতনটা পাবা সেখান থেকে ভ্যাট দিতে হবে। তারপর কাপড় কিনতে যাও, খাইতে যাও, চাল ডাল তেল লবণ মরিচ পেঁয়াজ যাই কেন না কেন, সবখানে তোমার ভ্যাট দেওয়া লাগে। একবার কিন্তু ভ্যাট দিছো, বেতনের টাকা পায় ভ্যাট দিছো, তারপর আবার ভ্যাট দেওয়া লাগে। কথা কবা সেখানেও ভ্যাট, যেটাই বলো না কেন সবখানে ভ্যাট, ডাবল করে ভ্যাট দেওয়া লাগে সবকিছুতে। তো যদি এখন 5% ভ্যাট দেওয়া লাগে, তাহলে তোমার বিল কত এবার? তাহলে এবার বিল হবে তোমার হচ্ছে কত, এত প্লাস হলো কত 792.36 ইন্টু হলো কত 5 বাই হলো কত 100, ঠিক আছে। 5%, কার 5%? এত 5% দিতে হবে, ঠিক আছে, 5% দিবা। আচ্ছা, এটা দিয়ে তোমার হচ্ছে কত, এই একটা যে মান আসবে সেটা হলো কত অ্যান্সার। আচ্ছা, বিদ্যুৎ বিলের কাগজ কেউ দেখছো? বিদ্যুৎ বিলের কাগজে একটা লেখা থাকে ডিমান্ড চার্জ। ডিমান্ড চার্জ 30 টাকা, ঠিক আছে। 30 টাকা দেওয়া থাকে ডিমান্ড চার্জ, বিদ্যুৎ বিলের কাগজে দেখো ডিমান্ড চার্জ দেওয়া আছে 30 টাকা। এর কারণটা কি? কারণটা হলো এটা হচ্ছে এটা তোমার কারেন্টের বিল যদি জিরো আসে, যদি তোমার জিরো আসে তাও এটা দিতে হবে, এটা দিতে হবে। এটা হলো বিল তৈরি করতে যে খরচটা হয়, সেই খরচের টাকাটা ওরা চাইছে, ঠিক আছে। ডিমান্ড চার্জ হলো যে বিদ্যুৎ বিলের কাগজ তৈরি করতে যে খরচটা, কারণ বিদ্যুৎ বিল তোমার যদি জিরো আসে,
তো যেটা বলতেছিলাম তোমার হচ্ছে যে বাসাবাড়ির ডিমান্ড চার্জ নিয়ে, ডিমান্ড চার্জটা হলো তুমি হচ্ছে বিদ্যুৎ বিল যে দিচ্ছে, যে 0 টাকা আসছে, কিন্তু তোমার আসলে কাগজ তো তৈরি করছে তাই না, কাগজ তৈরি করছে তোমার বাসায় এসে দিয়ে গেছে, ওটার জন্য আর কি ডিমান্ড চার্জ নাই। তো যাই হোক আমাদের অঙ্কটা এটা হলো। তো এখন তুমি যদি বাসা বাড়িতে যদি ইউজ করতে চাও, দেখবা যে তোমার হচ্ছে প্রতিটা ডিভাইসের সাথে কিছু না কিছু কথা লেখা থাকে। মোবাইলের অ্যাডাপ্টার দেখবা, অ্যাডাপ্টারে লেখা আছে হয়তো বা 60 ওয়াট, 65 ওয়াট। তারপর হচ্ছে তোমার হয়তোবা যদি নাও দেওয়া থাকে, ওয়াট যদি হিসাবে নাও দেওয়া থাকে, তাহলে হয়তোবা তোমার ভি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, ভোল্টেজ হলো 220 ভোল্টেজ, হয়তোবা এম্পিয়ার দেওয়া থাকবে হচ্ছে কত 0.1, 0.2, 0.3 এরকম এম্পিয়ার দেওয়া থাকবে। তো সেখান থেকে তুমি কিন্তু খুব সহজে পি বের করতে পারবা। পি যদি বের করতে পারো তাহলে সেখান থেকে ডাব্লিউ বের করে নিতে পারবা। ঠিক আছে, নিয়ে তোমরা আসলে দুই একটা দেখতে পারো, আমাদের যে বাসা বাড়িতে পাম্প থাকে, সে পাম্পের গায়ে লেখা থাকে। ঠিক আছে, ওই ভিআই এগুলো দেওয়া থাকে প্রতিটা ইয়েতে, ডিভাইসের পিছনে। তোমার যদি ফ্রিজ থাকে, ফ্রিজের ওখানে দেখবা যে একটা কাগজে, এরকম একটা কাগজে ফ্রিজের গায়ে লাগায় থাকে। ঠিক আছে, স্টিকারের মতো লাগানো থাকে। তো ওর গায়ে সব রিডিং দেওয়া আছে। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা বলতে পারবা যে এই ফ্রিজটা কত বিদ্যুৎ খরচ হচ্ছে আমার। ঠিক আছে, এই হিসাবটা তোমরা বের করে মনে করো যে জানতে পারবা। তো আমাদের বাসা বাড়িতে যে রাইস কুকার এগুলো চলে, এগুলো কিন্তু খুব একটা বেশি টানে না, এলে কিন্তু খুব একটা বিদ্যুৎ বিল বেশি আসে না। তোমার হচ্ছে হয়তোবা 220, 230 ভোল্টেজ টানে, আর এম্পিয়ার টানে হয়তোবা তোমার 0.1, 0.2। তো সেই হিসাবে তোমরা যদি হিসাব করে দেখো, পি ইজ ইকুয়ালস টু হলো কত ভিআই, পি এর মান হলো 200, ধরো 30 ভোল্টেজ ধরলাম, আর আই এর মান হচ্ছে তোমার মনে করো যে 0.2 ধরলাম। ঠিক আছে, তাহলে দেখো তোমার বেশি আসে না, 0.46 আসে, 0.46 ওয়াট আসে। ঠিক আছে, 0.46 ওয়াট। তো এটা কিন্তু খুবই কমই আসে। কিন্তু হলো সমস্যা হলো কি, এই জিনিসটা হলো তোমার ছিল পুরো 1 মাস ধরে চলে, তো সেই হিসাবে তোমার বিল, বিদ্যুৎ বিল কি হয় বেশি হয়ে যায়, বিদ্যুৎ বিল কি হয়ে যায় বেশি হয়ে যায়। যে তোমার হচ্ছে যদি 1 মিনিট 2 মিনিট চালাও কোনো সমস্যা নাই, তখন যদি ঘন্টার পর ঘন্টা চলবে, তারপর মাসের পর মাস চলবে, তখন আসলে বিদ্যুৎ বিলটা বেশি হয়ে যায়। কিন্তু তোমার আসলে 1-2 মিনিট বা আধা ঘন্টা 30 মিনিট চালালে খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, তো যাই হোক এবার হচ্ছে 2 কোটি টাকার প্রশ্ন করাবো, সবারই এটা একটা সমস্যা থাকে। ঠিক আছে, আচ্ছা, আমরা তো ওই 220 ভোল্টেজ এবং 100 ওয়াট যদি বাতির গায়ে লেখা থাকে, তাহলে বুঝতে পারবো যে তোমার হচ্ছে কি, তোমরা বুঝতে পারবো যে তাহলে হচ্ছে কোনটা মানে কি লেখা থাকে, এই কথার মানে কি। 220 ভোল্টেজ এবং হলো কত 100 ওয়াট, এটার কথার মানে আমরা সবাই জানি যে 220 ভোল্টেজের বাতিটাকে সংযুক্ত করতে হবে, এবং যদি সংযোগ করা হয় 220 ভোল্টেজে, তাহলে সে সর্বোচ্চ ক্ষমতা দিবে কত 100 ওয়াট। ঠিক আছে, যদি ভোল্টেজ ডাউন খায় এটাও ডাউন খাবে, যদি ভোল্টেজ বেশি হয় তো ক্ষমতা আর বাড়বে না, ক্ষমতা তার সর্বোচ্চ কত 100 ওয়াটই থাকবে। ভোল্টেজ যদি কমে তাহলে কি হবে, ক্ষমতা কমে যাবে। ঠিক আছে, কারণ পি ইজ ইকুয়ালস টু ভিআই, সেখান থেকে ক্ষমতা কমে যাবে। কিন্তু যদি তোমার ভোল্টেজ বাড়ে 230, 40, 50 যদি হয়ে যায়, তাহলে ক্ষমতা কিন্তু আর বাড়বে না, ক্ষমতা তার সর্বোচ্চ কত 100। তো ভোল্টেজ যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে তোমার আসলে এই সার্কিটটা নষ্ট হয়ে যাবে। হঠাৎ করে দেখবা যে ফিলামেন্ট টুক করে কেটে যায়। ফিলামেন্ট কেটে যায়, তার কারণটা তো তোমার তো বলা হয়ে গেল, অতিরিক্ত পরিমাণ হিট উৎপন্ন হলে, হিট উৎপন্ন হওয়ার কারণে তোমার আসলে ফিলামেন্টটা কেটে যায়, বাল্বের ভিতর যে ফিলামেন্টটা থাকে ওইটা আর কি। আচ্ছা, তারপর এবার কোশ্চেনটা লেখো, 220 ভোল্টেজ 100 ওয়াট বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট, 220 ভোল্টেজ 100 ওয়াট বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট, আর আরেকটা আছে 220 ভোল্টেজ 150 ওয়াট, 220 ভোল্টেজ 50 ওয়াট। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কোনটা মোটা কোনটা চিকন এটা বের করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা হলো এর যে ফিলামেন্ট আর এর ফিলামেন্টটা সেটা হচ্ছে মোটা না চিকন। এর যে ফিলামেন্ট, এটার যে ফিলামেন্ট মানে হচ্ছে যে লাইটের ভিতর যে তোমার আসলে এরকম ফিলামেন্ট থাকে না, এরকম পেছানো পেছানো দিয়ে তারপর হলো পুরোটাকে যে কাঁচের ভিতর দেওয়া হয়। ঠিক আছে, দিয়ে যে এখানে এটা হচ্ছে লাইট বানানো হলো। তো এটার নাম হলো তোমার হলো কত ফিলামেন্ট, ফিলামেন্ট। তো বলছে যে 100 ওয়াটের যে লাইট, যে হলুদ লাইট গুলো যেটা থাকে, হলুদ হলুদ কালার দিয়ে দেওয়া থাকে, সেটা মনে করে 100 ওয়াট, ওটার যে ফিলামেন্ট। আর এটা হলো এনার্জি সেভিং লাইট, এনার্জি সেভিং টা 50 হয় না, 27 ওয়াট হয়, 20 ওয়াট, 25 ওয়াট, 15 ওয়াট, এখন থেকে কমে গেছে আরো, এখন তো এলইডি লাইট আসছে আরো কমছে। তো এটার তোমার হচ্ছে ফিলামেন্ট, তা কোনটা দুটোর মধ্যে কোনটা বেশি কোনটা কম,
মোটা কোনটা কোনটা চিকন সেটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি, পি ইজ ইকুয়ালস টু কত, ভি স্কয়ার ডিভাইডেড বাই হলো কত আর। পি ইজ ইকুয়ালস টু ভি স্কয়ার ডিভাইডেড বাই হলো কত আর। আচ্ছা, আচ্ছা, আবার হচ্ছে হলো আর ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, আর ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, আর ইজ ইকুয়ালস টু লেখা যায় রো এ ডিভাইডেড বাই হলো কত এল, তাই না? না না, উপরে এল, উপরে এল, নিচে হলো কত এ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি ব্যস্তানুপাতিক 1/r, এটা লিখে রাখো এই সম্পর্ক থেকে। আবার আর এর মানটা যদি এখন বসাও, এখানে আর এর মানটা যদি বসাও তাহলে কত আসে, ভি স্কয়ার ডিভাইডেড বাই হলো কত রো এল ডিভাইডেড বাই হলো কত এ। তাহলে এখান থেকে ছিল ভি স্কয়ার এ ডিভাইডেড বাই হলো কত রো এল, এটা হলো কত পি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে হলো কত পি আবার কার সমানুপাতিক, এ এর সমানুপাতিক। তাহলে এইভাবে সম্পর্কটা লেখা যায়। এটা লিখলাম এখান থেকে, আবার এটাকে একটু আর এর মানটা বসাই একটু মডিফাই করে এই সম্পর্কটা পাইছি। তাহলে আমাদের এইভাবে লেখা যায়। ঠিক আছে। তার মানে যার ক্ষমতা বেশি তার কি হয়, তার মানে এখান থেকে দেখো একটা কি সম্পর্ক আসলো, যার রোধ কম তার ক্ষমতা বেশি, এবং যার ক্ষেত্রফলটা কি হবে বেশি তার কি হলো, ক্ষমতাটাও তার বেশি। তাহলে এখানে ক্ষমতা কার বেশি, 100 ওয়াটের ক্ষমতা বেশি। তাহলে 100 ওয়াটের যদি, যেহেতু আমার ভোল্টেজ দুটোই সেম, ভোল্টেজটা কি দুটোর জন্যই সেম। ঠিক আছে। তার মানে হচ্ছে কত, যার ক্ষমতাটা বেশি তার কি হবে, রোধটা কম হবে, তার এরিয়াটা কি হবে বেশি হবে। ঠিক আছে। তার মানে এটা হচ্ছিল মোটা হবে বেশি, এটা হবে হচ্ছিল মোটা, এটা হলো কত, হলো তোমার হলো কত চিকন। আচ্ছা, আরেকবার বলি। তো সম্পর্ক থেকে আমাদের বোঝা যাচ্ছে যে কত ক্ষমতা হলো রোধের ব্যস্তানুপাতিক এবং ক্ষেত্রফলের ছিল কত সমানুপাতিক। তার মানে ক্ষেত্রফল যত বাড়বে, ক্ষেত্রফল বাড়া মানে হলো কত মোটা হওয়া লাগবে, তার তার যত মোটা হবে তার ক্ষমতা তত বেশি হবে, আর রোধ যত কম হবে তত তার কি হবে, ক্ষমতা তার বেশি হবে। তো আমাদের তো এখানে ভোল্টেজ ঠিক আছে, তাহলে ক্ষমতা এটার বেশি এটার কম, তাহলে এর যদি ক্ষমতা বেশি হয় তাহলে তার ক্ষেত্রফলটা কি হবে, বেশি হবে, মানে মোটা হবে তারটা। আর এর ক্ষমতা কম, তার মানে এর হচ্ছিল কত হবে, সেটা হবে কত চিকন হবে। ঠিক আছে। এবার আসো, ফ্যান যদি আমরা জোরে ঘুরাই, ফুল স্পিডে ঘুরাই, তাহলে যে বিদ্যুৎ বিল আসে, ফ্যান যদি আমরা আস্তে ঘুরাই, ফ্যান যদি আমরা আস্তে ঘুরাই, তার তাহলে বিদ্যুৎ বিল কি কম আসবে নাকি একই আসবে? ঠিক আছে। এটা সবারই কোশ্চেন থাকে যায়। হুম, একই আসবে। দেখি সেটা আমরা একটু একই আসে কিনা। তো ফ্যান যদি জোরে ঘুরাও তাহলে যে বিদ্যুৎ বিল আসে, ফ্যান যদি আমরা আস্তে ঘুরাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, বিদ্যুৎ বিল একই আসবে কি না। আচ্ছা, এই যে হারা ফেললাম আবার। হুম, আচ্ছা, মনে করো যে প্রথম অবস্থায় আর ছিল, ভি ছিল, এবং কত টি সময় ধরে ফ্যানটা চলতেছিল। ঠিক আছে। ভোল্টেজ হলো কত তোমার ভি, এবং টি সময় ধরে চলতেছে, এবং হচ্ছে হলো ফ্যানের রোধ হলো কত আর, ফ্যানের রোধ হলো কত আর। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার টি বাই হলো কত আর। এটা তো লেখা যায়, এটা কিন্তু ইকুয়েশন দেখে ফেলছি আমরা। ঠিক আছে। তাহলে কাজ ইজ ইকুয়ালস টু হবে কত, ভি স্কোয়ার আর ডিভাইড ইনটু কত টি। দ্বিতীয় ক্ষেত্রে তোমার হচ্ছে কত, ফ্যানটাকে তুমি আসলে কি করতেছো, আস্তে ঘুরাচ্ছ, তাই না? ফ্যান আস্তে ঘুরানো মানে কিছু পরিমাণ রোদ রেগুলেটরের ভিতর ঢুকে দেওয়া। রেগুলেটরের ভিতর কি থাকে, রেগুলেটরে হয়তো রোদ থাকে, এরকম একটা রোদ থাকে। ঠিক আছে। তুমি রেগুলেট করে এরকম একটা ঘুরানো থাকে, রোদ অনেকগুলো থাকে আসলে, যাই হোক। তো এই রেগুলেট করে এভাবে দাগ যেটা কাটা থাকে সেই দাগে তুমি দিলে, এখানে ছিল 10 ওহম, এখানে ছিল কত 15 ওহম, আর এইদিকে তুমি যদি দেখো আরো যদি থাকে তাহলে এইদিকে মনে করো যে 15 ওহম, এইভাবে আসলে থাকে। তাহলে যখন রেগুলেট করে ঘুরে তুমি 10-এ দিলে একবার, 15-তে দিলে একবার, এখানে 20 হবে। তাহলে এভাবে তুমি কত রেগুলেট করে করে রোদটা সিলেক্ট করে দিছো। তার মানে রোদ যত বাড়াচ্ছ তত কি হচ্ছে, ফ্যানটা স্লো হচ্ছে, রোদ যত বাড়াচ্ছ তত ফ্যানটা স্লো হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, রোদ বাড়ানো মানে কি, শ্রেণীতে কিছু পরিমাণ তোমার রোদ যোগ করছো, তার কারণে কি হয়েছে, দুটো যোগ করার কারণে কি হয়েছে, 10-এর সাথে 5 যোগ করে তো তোমার তো 15 হয়েছে, তার মানে শ্রেণীতে যোগ করছো। ঠিক আছে। তার মানে ফ্যানের রেগুলেটরের রোদটা যেটা আছে সেটা হচ্ছে কত, শ্রেণীতে যোগ, শ্রেণীতে যোগ।
তাহলে চলো তুমি চলো এগুলো একটা ঘুরাচ্ছ, এইভাবে ঘুরাচ্ছ, একবার 10-এ দিছে, একবার 15-তে দিছে, একবার 20, 25, 30 এভাবে দিলা, ঠিক আছে। রোধ বাড়াচ্ছ, রোধ বাড়ালে তাহলে আমাদের কি হলো, আমাদের তাহলে সম্পর্কটা দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কিসের সংযোগ হলো, আমরা মনে করো যে ভি স্কোয়ার টি, ভোল্টেজ তো সেমই থাকবে, মানে ভোল্টেজ তো তোমার চলে বাসাবাই ভোল্টেজ তো ঢোকে যেটা সেটাই, আর এর পরিমাণ এবার কত বৃদ্ধি পাইছে, ঠিক আছে, আর ওয়ান পরিমাণ বৃদ্ধি পাইছে, ঠিক আছে, 5, এই যে 5 পরিমাণ কি হলো এখানে বৃদ্ধি পাইছে না, 5 ওহম, এটা হলো 5 ওহম, ঠিক আছে। তাহলে আমাদের ফাইনালি এখান থেকে আসতেছিল কত, এত, এটা হলো কত ডাব্লিউ প্রাইমের ক্ষেত্রে। তাহলে তোমরা একবার দেখো এটার সাথে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে দেখো যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, রোধ যদি বাড়ে ক্ষমতা কি হয়ে যাবে, কাজ তাহলে কত কমে যাবে না, রোধ যদি বাড়ে তাহলে কত হলো কমে যাবে, ঠিক আছে। তার মানে এটা চলতেছিল ফ্যান একটা হাই স্পিডে চলতেছিল এখানে, হাই স্পিড, আর এটা হলো তোমার হচ্ছে কত লো স্পিড, লো স্পিড চলা মানে হলো কত রোধ বেশি, আর বেশি, কই বেশি হবে রোধ, রোধ হলো তোমার রেগুলেটরে বেশি হবে, রেগুলেটর, রেগুলেটরে তোমার হচ্ছে রোধটা বাড়াই দিলে ওই ফ্যানের ভিতর কম পরিমাণ কারেন্ট ঢুকবে আর কি, কম পরিমাণ ঢোকার কারণে তোমার আসলে কি হবে, কাজ হবে তার কম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে কত এটা বেশি, এটা বেশি, এটা হলো কত কম, এটা কত হলো কম, তার কারণে কি ফ্যান যদি আস্তে ঘুরে তাহলে তোমার বিদ্যুৎ বিল কম আসবে, সমান আসবে না, ঠিক আছে। ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারলাম যদি আমাদের কি হয়, ফ্যান যদি হাই স্পিডে চলে তাহলে যে পরিমাণ বিদ্যুৎ বিল আসবে, ফ্যান যদি লো স্পিডে চলে তাহলে হচ্ছে তোমার বিদ্যুৎ বিল কমে আসবে, ঠিক আছে। এটা হলো কোটি টাকার প্রশ্ন, যাকেই ধরবা ওই একই কোশ্চেনই করে যে একই আসবে, কোনো সমস্যা নাই, কিন্তু আসলে ইকুয়েশন তা বলে না, একই আসে না। আচ্ছা, আর একটা কোশ্চেন পড়বো এখান থেকে আমরা, আসলে অঙ্ক তো শেষ নাই। লেখো একটি 120 ওয়াট 60 ভোল্টের বাল্ব, একটি 120 ওয়াট 60 ভোল্টের একটি বাল্ব 100 ভোল্টেজ সরবরাহকৃত লাইনে সংযুক্ত আছে। আমি তাহলে একটু লিখে দেই, 100 কত বলছে, 120 ওয়াট, এ বাপরে 120 ওয়াট এত বেশি, 120 ওয়াট, তারপর হচ্ছে তোমার হলো কত 60 ভোল্টের একটি বাল্ব, ঠিক আছে, 120 ওয়াট আর কত 60 ভোল্টের একটা বাল্ব, তাহলে বাল্বের জন্য আমরা সবসময় জানতাম কত 220 ভোল্ট, আর হচ্ছে 100 ওয়াট এরকম হয়তো বা দেখছি, কিন্তু এবার উল্টা হয়ে গেছে, আমাদের ওয়াটটা দেওয়া আছে কত 120 ওয়াট এবং হচ্ছে কত 60 ভোল্টেজ দেওয়া আছে। তার মানে এইটুকু দ্বারা বোঝা যায় যে লাইটটাকে যদি আমি 60 ভোল্টে সংযোগ করি, 60 ভোল্ট বিভব পার্থক্যে যদি সংযোগ করি, তাহলে আমরা কত পাবো, 120 ওয়াটের একটা কত সর্বোচ্চ ক্ষমতা পাবো। এবার হলো কত সরবরাহকৃত লাইন হলো তোমার হচ্ছে সার্কিটের, এটা হলো সার্কিটের ভোল্টেজ তোমার দেওয়া আছে কত 100 ভোল্টেজ, ঠিক আছে। তাহলে আমি যদি সার্কিটটা যদি আঁকাই, এইখানে তোমার হচ্ছে লাইটটা আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো কত ব্যাটারি, ব্যাটারির ভোল্টেজ দেওয়া আছে তোমার হলো 100 ভোল্টেজ, আর এটা হচ্ছে কত লাইট 120 ওয়াট মাইনাস হলো কত এত হলো এত, ঠিক আছে, এটা হলো লাইট। তো এখন তোমাকে বলছে কোশ্চেনটা হলো বর্তনীতে কি ব্যবস্থা গ্রহণ করলে, বর্তনীতে কি ব্যবস্থা গ্রহণ করলে, বর্তনীতে কি ব্যবস্থা গ্রহণ করলে এটা সর্বোচ্চ ক্ষমতা দিবে, মানে কত সর্বোচ্চ ক্ষমতা বলতে কি 120 ওয়াট দিবে, ঠিক আছে। বর্তনীতে তোমার ভোল্টেজ দেওয়া আছে কত 100 ভোল্টেজ, আর দরকার হওয়ার কত 60 ভোল্টেজে সে সর্বোচ্চ ক্ষমতা দেয়, তাহলে বর্তনীতে কি ব্যবস্থা গ্রহণ করলে, কি ব্যবস্থা গ্রহণ করলে সে 120 মানে সর্বোচ্চ ক্ষমতাটা দিবে। আমাকে দেখো আমার দরকার হলো 60, সার্কিটে আছে হলো কত 100, তার মানে 40 ভোল্টেজ কি আছে তোমার বেশি আছে, তাহলে 40 ভোল্টেজ কি আছে তোমার বেশি আছে, ঠিক আছে। এই 40 ভোল্টেজটা তোমাকে কি করতে হবে, কমায় ফেলতে হবে, যে করে হোক নষ্ট করতে হবে, 40 ভোল্টেজটা কি করতে হবে, নষ্ট করতে হবে। তো তুমি যদি একটা রোধ দাও, একটা রোধ যদি দাও, ঠিক আছে, এই রোধটা কি করবে 40 ভোল্টেজটাকে কি করে দিবে, খেয়ে ফেলবে, সে খেয়ে ফেলবে মানে কি রোধ কি করে দেয়, হিট উৎপন্ন করে, ঠিক আছে, তাপে কনভার্ট করে ফেলবে, ঠিক আছে। তাহলে একটা রোধ তোমাকে এখানে সংযোগ করতে হবে, সেই রোধটা কি করবে, এই অতিরিক্ত পরিমাণ যে 40 ভোল্টেজ আছে সেই 40 ভোল্টেজটাকে সে কি করবে, খেয়ে ফেলবে বা নষ্ট করে ফেলবে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু কথাটা এভাবে লিখতে পারি যে আমাদের হলো ভি দরকার
ভি দরকার যা, এটা তো তুমি হচ্ছে সার্কিটের ভোল্টেজ দাও V1, আর এই ভোল্টেজটাকে তুমি হচ্ছে কত V2 দ্বারা প্রকাশ করো, তাহলে আমাদের V1 মাইনাস হলো কত V2। ঠিক আছে, আমাদের নষ্ট করতে হবে কতখানি, সেটা হচ্ছে তোমার ছিল এটা ভি দ্বারা প্রকাশ করলাম, যে নষ্ট করতে হবে সেটাকে আমরা কত ভি দ্বারা প্রকাশ করলাম, যে এইটুকু আমাকে কি করতে হবে, নষ্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমাকে কিন্তু এই আর এর মানটাই বের করতে হবে, যে কতখানি রোধ দিব, আমি কি ব্যবস্থা গ্রহণ করব, মানে কি কতখানি রোধ দিব সার্কিটে সেটা আমাকে। তাহলে এখান থেকে দেখো ভি এর মান হলো কত 100 মাইনাস হলো কত 60, তাহলে বোঝা যাচ্ছে হলো কত 40। এই 40টাকে কি করতে হবে, আমাকে নষ্ট করতে হবে, তাই না? এই নষ্ট করার জন্য কি দিব, আমি রোধ দিব, তাহলে ভি ইকুয়ালস টু কত আই আর লেখা যায়। ঠিক আছে, এই আর এর মানটা আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। আর ইকুয়ালস টু কত 40 ভাগ হলো কত আই। এই আই এর মানটা আবার আমরা জানি না, এই আই এর মানটাও কি আমরা জানি না। এই আই কি আই, এই আইটা কি, এই আইটা হলো পুরো সার্কিটের ভিতর দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে সেই পরিমাণটা। ঠিক আছে, আচ্ছা আইটা কি, এই পুরো সার্কিটের ভিতর দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে সেই পরিমাণটা। ঠিক আছে, তো আমি একটু সার্কিটটা আরেকবার একটু আঁকাবো। এখানে ভি এর মান ছিল 100, আর আমরা আউটপুটে তোমার ছিল কত পাচ্ছিলাম, এখান থেকে 100 এত ওয়াট 60 ভোল্টেজ। ঠিক আছে, আর এখান থেকে হলো সার্কিটের কারেন্ট আই। আচ্ছা, তো এখান থেকে আমি দেখো ভোল্টেজের ভিতর দিয়ে কারেন্ট পাস করতেছিলাম কত আই। এটা হলো ফার্স্ট সার্কিট, এটা হলো কত প্রথম অবস্থায় সার্কিট ছিল। তারপর এই সার্কিটটা আমি কত এখানে কনভার্ট করছি। ঠিক আছে, রোড লাগায় সংযোগ দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের আই বের করার জন্য আমাদের ইকুয়েশন তোমার হচ্ছে অবশ্যই নিয়ে আসতে হবে কত ভি ইকুয়ালস টু কত আই আর। ভি ইকুয়ালস টু আই আর ওই ইকুয়েশন থেকে নিয়ে আসতে হবে। আর আর এর মানটা আমাদের কিভাবে বের করবা, ভি স্কয়ার 60 ভাগ হলো কত 100, হ্যাঁ 60 ভাগ হলো কত 100। এই আর পি ইকুয়ালস টু ভিআই না, পি ইকুয়ালস টু ভিআই না, হ্যাঁ পি ইকুয়ালস টু হলো কত ভিআই। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের দেখো, আচ্ছা নিচে হবে না জায়গা, আমাদের দেখো পি ইকুয়ালস টু হলো কত ভিআই। তাহলে এখান থেকে পি ইকুয়ালস টু ভি স্কয়ার ডিভাইডেড বাই কত আর লেখা যায়। আর কিসের আর, এই লাইটের আর, এই আর আর এল দ্বারা প্রকাশ করলাম আমি। ঠিক আছে, তাহলে এখান থেকে আর এল ইজ ইকুয়ালস টু লেখা যায় ভি স্কয়ার ভাগ হলো কত পি। এখান থেকে ভি এর মান আছে হলো কত তোমার 100, আর ডিভাইডেড বাই হলো ভি এর মান হলো তোমার ছিল 60, ভাগ হলো পি দিব হচ্ছে কত 120। ঠিক আছে, এখান থেকে একটা মান পাবা, সেটা হলো কত আর এল এর মান পাইলা। ঠিক আছে, আর এল এর মান পাইলা। এবার আর এল সমান আমি লিখি, এখন দেখি সার্কিটের ভিতরে ছিল ভি ইকুয়ালস টু কত লেখা যায় আই আর এল। তাহলে এখান থেকে আই ইকুয়ালস টু লেখা যাবে হলো কত ভি ভাগ হলো কত আর এল। তাহলে ভি এর মান হলো কত 100 ভাগ হলো কত আর এল এর মান হচ্ছে তোমরা যে এখান থেকে যেটা পাবা। ঠিক আছে, আরেকবার বলি আমরা, আমি তো এইটুকু বুঝতে পারছি যে আর ইকুয়ালস টু কত 40 ভাগ হলো কত আই, আর ইকুয়ালস টু হলো কত 40 ভাগ হলো কত আই। এটা আমাদের কত, এখান থেকে আমাদের বের করতে হবে আর এর মান। এই আরটা কখন, যখন নতুন করে আমি আর যোগ করব তখনকার মান। ঠিক আছে, তো এখন কত আই এর মান দেওয়া নাই, আই এর মান দেওয়া নাই। আই এর জন্য হলো সার্কিট হলো কত আমাদের এটা, এটা হলো কত আই এর জন্য সার্কিট। ঠিক আছে, তো এই যে একটা লাইট দেওয়া আছে, লাইটের তো একটা রোধ আছে তাই না, লাইটের কি আছে একটা রোধ আছে। তো সেই রোধের সাথে আমরা যদি একটা কম্পারিজন নিয়ে আসি, যদি ক্ষমতাও দেওয়া আছে দেখো ভি এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, তাহলে সেখান থেকে কিন্তু আমি কত রোধটা বের করতে পারবো। ঠিক আছে, আমাদের যে লাইট দেওয়া আছে সেই লাইটের ক্ষমতা দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, তাহলে সেখান থেকে এই রোধের একটা সম্পর্ক আমরা কিন্তু এখান থেকে বের করে মানটা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে কত এই লাইটের রোধ জানলাম আমরা। ঠিক আছে, তাহলে সার্কিটটা যদি তুমি একটু আঁকাতে চাও অন্যভাবে, তাহলে এটা তাহলে এইভাবে এখন লেখা যায়, এই যে এটা, এটার মান হচ্ছে তোমার ছিল আর এল, কারেন্ট যাচ্ছে আই, আর এখান থেকে হলো কত 100 ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এখন আর এল এর মান কত আসছে, কি কি বের করছো, আর এল এর মান কত আসছে 30 আসছে। ঠিক আছে, 30 ওহম। তাহলে এই জায়গাটা হলো কত তোমার হলো কত 30 ওহম। আচ্ছা এটা হলো কত 30 ওহম। তাহলে দেখো সার্কিটের ভিতর দেখো তোমার রোধ আছে
ভোল্টেজ আছে, কারেন্টের পরিমাণটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে সেটা বের করার জন্য এই যে এখানে, তাহলে এখান থেকে হয়তো বা 30 করলে ছিল 3 দশমিক হয়তো 3 এরকম কিছু একটা আসে, 90, হ্যাঁ 3.3 আসবে আর কি 10, হ্যাঁ ঠিক আছে 3.3333 এভাবে কত যাবে, ঠিক আছে। এত হলো কত অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আরেকবার আমি একটু রিভিশন দেই। সেটা হলো তোমার হচ্ছিল প্রথমে দেখো আমাদের ছিল এরকম একটা ভোল্টেজ, তো আমাদের তো দেওয়া ছিল হলো 100 ভোল্টেজ, আমাকে লাগবে হলো কত 60 ভোল্টেজ। তো আমাকে কিছু পরিমাণ সার্কিটে রোধ দিতে হবে, দিলে কি করবে সে অতিরিক্ত পরিমাণ যে ভোল্টেজ 40 এটাকে কি করবে, নষ্ট করবে। তো আমাকে বলছে যে কত পরিমাণ ভোল্টেজ দিতে হবে, কত পরিমাণ রোধ নতুন করে যোগ করতে হবে। তো সেটার জন্য ইকুয়েশন আমি এটা পাইছিলাম। তো এখন সার্কিটে দেখতেছি আমি কত আই এর মান জানি না, তা আই বের করতে হবে। তো আই বের করার জন্য আমি আগে এই রোধটা বের করে নিছি, ঠিক আছে, কারণ একটা সার্কিট তৈরি করতে গেলে আর রোধটা জানা দরকার। রোধ না জানা থাকলে তো তুমি তো সার্কিট তৈরি করতে পারবে না। সে রোধটা বের করার জন্য আমার এখানে ক্ষমতা দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, এটার একটা কম্বাইন করে আমি কত রোধটা বের করে নিছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে রোধটা বের করলে আমার নতুন একটা সার্কিট হয় এরকম দেখতে, এরকম হয় দেখতে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে কত V = I RL, I = V ভাগ হলো কত RL। ভি এর মান হলো কত 100 ওহম, আর আর এর মান হলো তোমার ছিল কত এখান থেকে 60। তাহলে হলে কিছু একটা অ্যান্সার আসে। আচ্ছা, তো যাই হোক এখান থেকে হলো সার্কিট, তো সার্কিট নিয়ে অত সমস্যা হওয়াটা করার না, এখনো সার্কিটের ভিতরে আমরা ঢুকিনি, আরো আরো অনেক সার্কিট আসবে। তো এই হিসাবটা তোমরা তখন আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। আমাদের দেখো আমার কিন্তু রোধের মানও দেওয়া নাই, এই সার্কিটে আসলে অনেক কটা মান অজানা ছিল, যেহেতু এখানে তাপের সম্পর্ক ছিল, এই ভি = IR এগুলোর সম্পর্ক ছিল, এই জন্য এটা করালাম, ঠিক আছে। এটা কিন্তু রিসেন্ট একটা অ্যাডমিশনে আসা কোশ্চেন, রুয়েটে আসা কোশ্চেন, গত বছর আসছে আর কি। আচ্ছা, তো এই মোটামুটি আমাদের এই যে এইগুলো হলো। তারপর আমাদের গতদিন একটু শ্রেণী আর সমান্তরাল দেখছিলাম, ঠিক আছে। আমাদের সার্কিট সলভের জন্য যেটা ছিল শ্রেণী এবং কত সমান্তরাল। আরে আর একটা অঙ্ক বাকি ছিল। আচ্ছা, শ্রেণী এবং সমান্তরাল যেটা, আচ্ছা শ্রেণী এবং সমান্তরাল যে আমাদের যে সার্কিট সলভের জন্য ফার্স্টে যেটা জানতে হবে সেটা হলো কত রোধের তুল্য রোধ, ঠিক আছে। আজকে শ্রেণী সমান্তরালটা একটু দেখে আমরা আজকে শেষ করে দিব, ঠিক আছে। আমার এই পর্যন্ত আজকে পড়ানোর ইচ্ছা ছিল, ঠিক আছে। ঈদের পর আসলে মূল সার্কিট ডিজাইনে আমরা চলে যাব। আচ্ছা, শ্রেণী এবং সমান্তরাল সমাবেশে আমরা যেভাবে দেখি সেটা গতদিন একটু দেখাই দিছিলাম, যে এইভাবে যদি যাওয়া হয়, এটা হলো তোমার ছিল কত শ্রেণী সমাবেশ, ঠিক আছে। এটা হলো কত তোমার শ্রেণী সমাবেশ, রোধের পরিমাণ R1, এটা যদি R2, এটা যদি তোমার ছিল কত R3 হয়, তাহলে ছিল কত আমরা শ্রেণীর জন্য লিখতে পারি কত RS হলো কত R1 প্লাস R2 প্লাস হলো কত R3, ঠিক আছে। এটা হলো কত শ্রেণী সমাবেশের জন্য। তো একটা জিনিস শ্রেণীর জন্য আমাদের মনে রাখতে হবে যে এখান থেকে আই বের হয়, আর এখান থেকে কত আই ভেতরে এসে ঢোকে, ঠিক আছে। এদিক থেকে আই বের হয় এবং কত এদিক দিয়ে হলো কত আইটা ঢোকে। আর সমান্তরালের ক্ষেত্রে এরকম একটা সার্কিট, সেটা হলো কত সমান্তরালে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে হলো কত R1, এখান থেকে হলো কত R2, এখান থেকে হলো কত R3। তাহলে আমাদের ছিল সমান্তরালের জন্য আমরা লিখতে পারি 1 বাই হলো কত RP = 1 বাই R1 প্লাস হলো কত 1 বাই R2 প্লাস হলো কত 1 বাই R3, ঠিক আছে। তাহলে হচ্ছে কত আমরা শ্রেণীর জন্য একটা সূত্র জানতাম, সমান্তরালের জন্য কত সূত্রটা জানতাম, ঠিক আছে। আর শ্রেণীর ভিতর দিয়ে তোমার ছিল কারেন্ট এদিক দিয়ে গেল, একটা সমান্তরালের জন্য শ্রেণীর জন্য তোমার ছিল এই দিক দিয়ে কারেন্ট পাস করে এদিক দিয়ে আসলো, যে পরিমাণ এই দিক দিয়ে কারেন্ট যাবে এদিক দিয়ে ঘুরে ওই পরিমাণটাই আসবে। তো এটার ক্ষেত্রে দেখো কারেন্ট এখানে আসবে, আসার পর এখানে এসে কারেন্ট 3 দিকে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। হওয়ার পর আবার 3টা এই পয়েন্টে এসে যুক্ত হয়, এই দিক দিয়ে কত একই পরিমাণ বের হয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো সার্কিট সলভের জন্য ফার্স্ট একটা জিনিস মনে রাখতে হবে, শ্রেণীতে
আই ফিক্সড থাকে, শ্রেণীতে কি থাকে, আই কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে দেখো এখানে আসার পর কারেন্ট তিনটা তিন দিকে ভাগ হয়ে গেছে, কারেন্ট কি তিনটা তিন দিকে ভাগ হয়ে গেছে, কারেন্ট তিনটা তিন দিকে ভাগ হয়ে যাওয়ার কারণে তোমার চলো কারেন্ট কিন্তু আর কি থাকে না, ফিক্স থাকে না। কিন্তু এই দুই প্রান্ত আর এই প্রান্তে তোমার চলো কি থাকে, ভোল্টেজটা ফিক্স থাকে। ভোল্টেজ কত হলো, কত ফিক্সড, ঠিক আছে। তাহলে শ্রেণীতে তোমার সার্কিট সলভের জন্য ফার্স্ট যেটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো শ্রেণীতে তোমার হচ্ছে হলো কারেন্ট কি থাকে, ফিক্স থাকে বা কনস্ট্যান্ট থাকে, ধ্রুব থাকে, কারেন্টের মান কখনো চেঞ্জ হয় না। আর সমান্তরালের ক্ষেত্রে কারেন্টের পরিমাণ চেঞ্জ হয়ে যায় কিন্তু ভোল্টেজ কি হয়, আলাদা আলাদা হয়, ঠিক আছে। ভোল্টেজ কি হয়, আলাদা আলাদা হয়। তো এগুলা যদি মিশাই দেই, এখানে হচ্ছে এর ভিতর দিয়ে হয়তো বা তোমার হচ্ছে I1 যাবে, এর ভিতর দিয়ে I2 যাবে, এর ভিতর দিয়ে কত I3 যাবে, ঠিক আছে। আর এখানে ভোল্টেজটা তোমার চেঞ্জ হবে, এই তিনটা ভোল্টেজের যোগফলই হলো তোমার হলো কত ভোল্টেজ, V1 V2 V3, এই তিনটার যোগফলই তোমার হচ্ছে কত টোটাল যে ব্যাটারির যে ভোল্টেজ সেটা সমান হবে। আর এইখানে I হবে টোটাল যে তিনটা কারেন্ট ভাগ হয়ে গেছে তার সমান হবে, ঠিক আছে। তো আমাদের সার্কিট সলভ করার জন্য ফার্স্ট যেটা মনে রাখতে হবে সেটা হলো কত, যদি শ্রেণী সমাবেশ দেওয়া থাকে তাহলে কি থাকে, আই এর পরিমাণ কি থাকে, ফিক্স থাকে। আর যদি সমান্তরালে দেওয়া থাকে তাহলে সমান্তরালের ক্ষেত্রে আই এর পরিমাণটা কি থাকবে, আমার চেঞ্জ হবে, কিন্তু কি থাকবে, ভোল্টেজটা ফিক্স থাকবে, ঠিক আছে। আচ্ছা, একটা খালি সার্কিট সলভ করাবো আজকে, আজকে একটা সার্কিট সলভ করে তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্ক গুলো তোমরা একটু চেষ্টা করে দেখো হয় নাকি। তোমাদের ইসাকের বইয়ে দেওয়া আছে, আচ্ছা 10 ভোল্টেজ 5 R1 ইকুয়াল টু হলো কত 5 ওহম, তারপর চলে তো 30 ওহম, R2 3 4 30 60, R3 ইকুয়াল টু 30, R4 ইজ ইকুয়াল টু 60 ওহম, আর এখানে দেওয়া আছে R2 ইজ ইকুয়াল টু 3 ওহম। আচ্ছা, তোমার হচ্ছে এইরকম একটা সার্কিট দেওয়া আছে, এরকম হচ্ছে তোমার সার্কিট দেওয়া আছে, বলে দিছে হলো কত এখান থেকে R1 গেছে, এখান থেকে হলো কত R2, এখানে R3, আর এখানে কত R4। তো এরকম একটা সার্কিট দেওয়া আছে, দিয়ে আমাকে বের করতে হবে যে তোমার R3 রোধের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে, এই R3 ভিতর দিয়ে কতখানি কারেন্ট পাস হয়েছে, এই দিক দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে, সেটার মান হলো কত I3 দ্বারা আমরা প্রকাশ করলাম, এটা ইকুয়াল টু হোয়াট, এটা ইকুয়াল টু কত হোয়াট, আমাকে এটা বের করতে হবে, ঠিক আছে। আমাদের তাহলে সার্কিটে ভোল্টেজ দেওয়া আছে, অনেকগুলো রোধ দেওয়া আছে, এবং বের করতে হবে কত I3 ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে। তো সার্কিট সলভের স্টেপ সমূহ যদি তুমি ধাপ সমূহ যদি ধরো যে কিভাবে সলভ করবা, ধাপ সমূহ তোমাকে চলো ফার্স্ট আগে একটু মনে রাখাটা দরকার ভালো মতো, তাহলে যদি তুমি এটা করতে পারো তাহলে হবে। প্রথমে যখন সার্কিট দেওয়া থাকবে তার তুল্য রোধ বের করবা, তুল্য রোধ বের করবা, ঠিক আছে। এখন তুল্য রোধ বের করতে গেলে অনেকেই হয়তো সার্কিট অনেক সমস্যা থাকবে, তো তুল্য রোধ বের করার নিয়ম হলো যে পাশে ব্যাটারি থাকবে তার অপোজিট দিক থেকে তুল্য রোধ তৈরি করা শুরু করবা, এর থেকে স্টার্ট হবে। স্টার্ট কোন সাইড থেকে তুল্য রোধ বের করা শুরু করবা, যে সাইডে তোমার হচ্ছে ব্যাটারি থাকবে তার অপোজিট সাইড থেকে, যে সাইডে তোমার ব্যাটারি থাকবে তার অপোজিট সাইড থেকে তুমি হচ্ছে কি করবা, তুল্য রোধ বের করা শুরু করবা, ঠিক আছে। অপোজিট সাইড থেকে তুল্য রোধ বের করা কি করবা, শুরু করবা। আচ্ছা, তাহলে চলো ফার্স্ট স্টেপ হলো তোমার কাছে তুল্য রোধ বের করতে হবে, পুরো সার্কিটের কি করতে হবে, তুল্য রোধ বের করতে হবে। তাহলে তুল্য রোধ বের করার শর্ত হলো যেখানে ব্যাটারি থাকবে তার অপোজিট সাইড থেকে কি করবে, স্টার্ট করবা। আচ্ছা, 2 নাম্বার কথা হলো সার্কিটের আই বের করবা, টোটাল আই, সার্কিটের কি করবা, টোটাল আই বের করবা। পুরা সার্কিটে তুমি যখন তুল্য রোধ বের করলা তারপর পুরা সার্কিটে তোমার কত আই বের করবা, ঠিক আছে। 3 নাম্বার স্টেপ,
আচ্ছা, যে পয়েন্টের মান বের করতে বলবে কোশ্চেনে, আমাদের কোশ্চেনে কিন্তু এই যে এই পয়েন্টের বলছে, ঠিক আছে, এই তারের ভিতর দিয়ে, তো সেটার কি বের করতে হবে তোমার, মান বের করার জন্য তোমার আসলে কত ভি বের করতে হবে আগে, ঠিক আছে। যে পয়েন্টের বলবে সেই পয়েন্টের ভোল্টেজ বের করবা, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে অঙ্কে যেটা বের করতে হবে সেই ভ্যালুটা বের করবা। তাহলে ফার্স্ট হলো কত, তুল্যরোধ। তাহলে তোমরা একটু আমাকে বলো যে তুল্যরোধ কত আসছে, আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, আর ইকিউ দ্বারা ইকুইভ্যালেন্ট বলা হয়। তো ফার্স্ট হলো তোমার এই দুটো হলো কত, এটার এটা কিসে আছে তোমার, দেখে মনে হচ্ছে তোমার সমান্তরাল, এই দুটো আসলে সমান্তরালে, ঠিক আছে। তাহলে সমান্তরালটা বের করে নাও আগে। R3 এবং হচ্ছে কত R4 সমান্তরালে আছে, তাহলে সমান্তরালে থাকলে কত আসে, সমান্তরালে আসে কত সেটা একটু বের করে নাও, কত আসে, 20 আসে। তার সাথে 20, তার সাথে হলো কত 5 প্লাস হলো কত 3 ইকুয়াল টু তোমার হলো কত 28 ওহম, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে আর ইকুইভ্যালেন্ট বের হয়েছে কত তোমার 28 ওহম। তাহলে আমার কত ফার্স্ট কাজটা শেষ, ফার্স্ট কাজটা কি হলো তোমার শেষ। সেকেন্ড কাজ বলছে কি সার্কিটের আই বের করতে হবে। তার মানে সার্কিটের আই বের করার জন্য সূত্র হলো কত, ভি ইকুয়ালস টু আই আর ইকুইভ্যালেন্ট। তাহলে আই ইকুয়ালস টু হলো তোমার হলো কত, ভি ভাগ হলো কত আর ইকুইভ্যালেন্ট। তাহলে ভি এর মান হলো কত 10, আর ইকুইভ্যালেন্টের মান হলো কত তোমার হলো 28। তাহলে দেখো তো এখান থেকে কত আসে, 0. হলো কত 36 এত অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে প্রথমে কি করবা, পুরো সার্কিটের তুল্যরোধ বের করবা। সেকেন্ড স্টেপ হলো কত, পুরো সার্কিটে তোমার হলো কত কারেন্টের পরিমাণটা বের করবা। তাহলে 2 নাম্বার কাজ শেষ। এবার হচ্ছে যে পয়েন্টের মান বের করতে হবে তার কি বের করতে হবে, ভি বের করতে হবে। আমাদের দেখো এইখানে কিছু একটা বের করতে বলছে আমাকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে কারেন্টটা আসছে এই আই এখান থেকে উৎপন্ন হবে, এদিক দিয়ে যাবে, যাওয়ার পর এখানে এসে দুই, এই পয়েন্টে আসার পর দুই ভাগে গেছে, একটা এদিকে একটা এদিকে, দুই ভাগে চলে যাবে, ঠিক আছে। যাওয়ার পর এদিক দিয়ে আবার আই হয়ে ফিরে আসবে, এদিকে আই, এখানে আই, এখানে আসার পর এদিক দিয়ে I3, এদিক দিয়ে কত হলো I4, এদিক দিয়ে যাবে I3, এদিক দিয়ে হলো কত I4, যাওয়ার পর এদিক দিয়ে আবার কত বের হবে, ঠিক আছে। তাহলে আমাদের সেকেন্ড, এবার হচ্ছে থার্ড স্টেপ। এই থার্ড স্টেপটা যদি বুঝতে পারো তাহলে সার্কিটের সমস্যা সলভ করতে খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে। থার্ড স্টেপটা একটু ভালো মতো দেখো, আমাদের মোটামুটি সব শেষ। এই থার্ড স্টেপটা কি করতে হবে, আমাকে বের করতে হবে, ঠিক আছে। কি বের করবা, এই পয়েন্টের আর এই পয়েন্টের কি বের করতে হবে, ভোল্টেজ বের করতে হবে, তাই না। তাহলে ভোল্টেজ বের করার সূত্র হলো কত, ভি ইকুয়ালস টু কত আই আর পি। তাহলে ভি ইকুয়ালস টু আই এর মান হলো 0.36 ইনটু হলো কত আর পি এর মান তুমি বের করছো হলো কত 20। এখন কথা হলো আর পি কেন নিলাম, আর পি যেহেতু আমাদের এখন সার্কিটটা কতটুকু হয়েছে, এগুলো সব বাদ দাও, সব বাদ দাও, সব যদি বাদ দাও তাহলে সার্কিটটা আসলে আমার কতটুকু, এটা আর এইটুকু, ঠিক আছে। তাহলে এই পয়েন্টের আর এই পয়েন্টের যখন ভোল্টেজ বের করবে, আসলে যদি তোমার আরো যদি কনফিউশন থাকে তাহলে এটা এইভাবে লেখো, ঠিক আছে, এখানে দাও। তাহলে এই দুই প্রান্তের এখন কি বের করতে হবে, আমাকে ভোল্টেজ বের করতে হবে। তাহলে এখানে যদি ভোল্ট মিটার দেয় তাহলে ভোল্টেজটা বের হয়ে আসবে, ঠিক আছে। তাহলে ভোল্ট মিটার থেকে আমি কত ভোল্টেজটা পাবো, তাহলে এটা কিসে আছে, এরা সমান্তরালে আছে না, এই সমান্তরাল দিয়ে তখন কি করতে হবে, এখানে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে মান আসে, কত মান আসে, 7.2 আসে না, 7.2 আসে, এত ভোল্টেজ, ঠিক আছে, 7.2 ভোল্টেজ আসে না। ঠিক আছে, 7.2 ভোল্টেজ মনে আসে, 36 কে দুইটা গুণ করলে 72 হয়, ঠিক আছে, 7.2 ভোল্টেজ আসে। আচ্ছা, এরপর দেখো আমার অঙ্ক শেষ। তুমি যখন তুল্যরোধ বের করবা, তারপর কারেন্ট বের করবা, তারপর ওই পয়েন্টের বিভব বের করবা, ঠিক আছে। যদি এই তিনটা স্টেপ করো তারপর তোমার আর কোনো কাজ করতে হবে না। তারপর আমাদের সূত্র হলো কত, ভি ইকুয়ালস টু কত আই আর আই থ্রি আর হলো কত ভি, তুমি এখান থেকে পি দিতে পারো, মানে যেহেতু প্যারালালে আছে সেহেতু আমি কি ভিপি দ্বারা প্রকাশ করলাম। তাহলে ভিপি এখান থেকে বের হলো, তাহলে I3 ইকুয়ালস টু হলো কত, ভিপি ভাগ হলো কত R3, ভিপি মান হলো কত 7.2, R3 মান কত 30। এই যে তোমার 30 বের হয়ে গেল, ঠিক আছে, যেটা আসবে সেটা। এবার যদি R4 বের করতে বলে, I4 যদি বের করতে বলে, তাহলে I4 ইকুয়ালস টু তোমার ছিল ভিপি ভাগ হলো কত R4, কারণ I4 যেটা আর সেটাও কিন্তু তোমার এর কাছে আছে, তার মানে দুই প্রান্তের ভোল্টেজ কি থাকে সমান্তরালে একই থাকে, দুটার জন্য সেম থাকবে। 7.2 ডিভাইডেড বাই হলো কত তোমার হলো কত, R4 এর মান হলো কত 60। তাহলে এখান থেকে তোমার আসলে এটাও বের আসবে, ঠিক আছে, এত অ্যাম্পিয়ার, এখান থেকে যত আসবে তত অ্যাম্পিয়ার।
ঠিক আছে। আমাদের হচ্ছে সার্কিট সলভের জন্য ফার্স্ট যেটা মনে রাখতে হবে, তিনটা স্টেপ বললাম। পুরো সার্কিটের তুল্যরোধ বের করবা, পুরো সার্কিটের কারেন্ট বের করবা, কতখানি কারেন্ট গেছে সেটা বের করবা। তারপর থার্ড স্টেপটাই হলো সবচেয়ে কঠিন, এটা আসলে বোঝার বিষয়, ঠিক আছে। এটা খালি বুঝতে হয়, সেটা হলো তোমার হচ্ছে যে পয়েন্টের ভোল্টেজ বের করতে বলবে, ওই পয়েন্টে বা যে পয়েন্টে তোমার কিছু বের করতে বলবে, ভোল্টেজও বের করতে বলতে পারে, কারেন্টও বের করতে বলতে পারে, সেই পয়েন্ট নিয়ে তুমি আসলে ক্যালকুলেশন করে তার ভোল্টেজটা বের করবা, ঠিক আছে। এইটুকুর জন্য তোমার দরকার, এই জন্য আমরা এইটুকুর জন্য কি করছি, ভিপিটা বের করছি। তারপর যদি বের হয়ে যায়, তাহলে তোমার ছিল সূত্র ধরে তুমি হচ্ছে i3 i4 i5 যাই থাকুক না কেন, যেটাই থাকুক না কেন, সেটা তোমরা কি করতে পারবা, বের করতে পারবা, ঠিক আছে।